দেখুন ঠাকুরমশাই, জীবনে লড়াই তো কিছু কম করলাম না, কিন্তু সেভাবে হাতে টাকা পয়সা কিছুই দেখতে পেলাম না। সারাটা জীবন শুধু খাটতে খাটতেই চলে গেল। যদি এখানে থাকতে হয় তাহলে তোমার মামার কথা মেনেই থাকতে হবে, না হলে এখান থেকে বিদায় হয়ে যাও বাপু। আমি এমন বিদ্যাও জানি, যা যদি প্রয়োগ করি তবে তোর ওই শয়তান মামি এক্ষুনি মুখে রক্ত উঠে মরবে। বলেন কি কাপালিক ঠাকুর? কমলাকান্ত, আয়, তুই আমার কাছে আয়। গতকাল রাত থেকেই হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সবকিছু কেমন যেন তাল পাকিয়ে গিয়েছে। এমনিতেই সদ্য শীত পড়ছে, ভোরের দিকে একটা হালকা হালকা ঠান্ডা হিমেল হাওয়া বইছে। সকালে হাঁটতে বের হলে ঘাসের মাথায় জমে থাকা শিশির বিন্দু বলে দিচ্ছে হেমন্ত চলে গিয়ে এবার শীত বাংলার দ্বার প্রান্তে কড়া নাড়ছে। আর আমরাও সদ্য পড়া শীত শীত আমেজটা উপভোগ করছি। এমন সময় হঠাৎ করে বৃষ্টি, কিন্তু কি আর করা যাবে। আমরা আমাদের অভ্যেস মতো আজ রবিবার ঝমঝমে বৃষ্টি মাথায় নিয়েও সকাল সকাল রওনা দিলাম মঠ লেনের ঠাকুর মশায়ের বাড়ির দিকে। কোনো মানে হয় বলো দেখি ভাই বিভূতি? এই সময় এরকম বৃষ্টি বাদল হলে চলে? কোথায় ঝকঝকে আকাশ থাকবে, তবে তো একটু এই শীত পড়ার আমেজটা উপভোগ করা যাবে। তা যা বলেছ ভাই, কিন্তু আবহাওয়ার ওপর তো আর আমাদের কোনো হাত নেই, তাই না বলো? তাই প্রকৃতি দেবতা যা দেবেন সেটাকেই মাথা পেতে গ্রহণ করতে হবে, অন্যথা যে আর কোনো উপায় নেই ভাই। সে কথা ঠিকই, কিন্তু তাও এরকম অকাল বর্ষণ আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, সে তো বটেই, আমারই কি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই ভাই। প্রকৃতির খামখেয়ালিপনা তো মেনে আমাদের নিতেই হবে। আমরা ততক্ষণে ঠাকুরমশায়ের মটলেনের বাড়ি প্রায় পৌঁছে গিয়েছি। বাড়ির দাওয়া দিয়ে উঠেই চোখে পড়ল তারানাথ চক্রবর্তীর নামে লেখা সেই কাঠের সাইনবোর্ডটা, যেটা দেখে একটা সময় ঠাকুরমশায়ের কাছে মানুষজন এসে ভিড় করত তাদের নানা জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধান জানতে। কিন্তু আজ আর সেই চল নেই। মানুষ এখন অনেক বেশি প্রগতিশীল হয়ে পড়ায় জ্যোতিষচর্চায় বিশেষ বিশ্বাস হারিয়েছে। তাই এখন আর মানুষ খুব একটা এমুখ হয় না। হয়তো মানুষের প্রয়োজন এখন বদলে গিয়েছে, তবে এতে ঠাকুরমশাই যে বেশ অসুবিধায় পড়ে গিয়েছেন সেটা বেশ বুঝতে পারি। আসলে আমাদের ঠাকুরমশাই মানুষের সাথে কথা বলতে খুব ভালোবাসেন। কি গো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছো? দরজায় কড়া না নাড়লে ঠাকুরমশাই বুঝবেন কেমন করে আমরা এসে গেছি? কিশোরী মনে করিয়ে দিতে আমি দরজায় কড়া নাড়তেই শুনলাম সঙ্গে সঙ্গে ভেতর থেকে চারি মায়ের গলা। একটু দাঁড়ান কাকাবাবুরা, আমি এক্ষুনি আসছি। মিনিট খানেকের মধ্যেই চারিমা এসে দরজা খুলে দিল। এই তো এসেই পড়েছি কাকাবাবু। বাইরে হঠাৎ করে বৃষ্টি নেমেছে বলে আমার কাজকর্ম সব তালগোল পাকিয়ে গেছে। ছাদ থেকে আজ শুকনো জামা কাপড়গুলো তুলতে গিয়েছিলাম। বাবা আমাকে একটু আগেই বললেন আপনারা আসছেন, আমি যেন আপনাদের এতটুকুও অপেক্ষা না করাই। এমনিতেও হয়তো ভিজে গেছেন আপনারা। না 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 মা, আমরা ভিজিনি, হাতে ছাতা নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে। তবে তুমি কথাটা একদম ঠিক বলেছ, হঠাৎ বৃষ্টিতে সবকিছু কেমন একটা বেসামাল হয়ে পড়েছে। কিন্তু ঠাকুরমশাই কোথায় গো? এই বৃষ্টির মধ্যে কোথাও বেরিয়েছেন নাকি? না না, বাবা কোথাও বের হয়নি, বাড়িতেই আছেন। আর উনিই তো বললেন আপনারা বৃষ্টিতে ভিজে ভিজে এখানে আসছেন।
তবে উনি না বের হলেও একটু আগে একজন ভদ্রলোক এসেছেন ওনার সাথে দেখা করার জন্য। আপনারা ঘরে যান, ওনাকে দেখতে পাবেন। উনি বাবার সাথে বৈঠকখানার ঘরেই আছেন। ঠিক তখনই শুনতে পেলাম ঠাকুর মশাই আমাদের উদ্দেশ্যে ঘরের ভিতর থেকে ডেকে বললেন, আরে তোমরা ভিতরে আসবে তো নাকি, না দরজায় দাঁড়িয়েই আলোচনা করে যাবে? ঠাকুর মশাইয়ের ডাক শুনে সত্যিই আমাদের একটু লজ্জিত মনে হচ্ছিল নিজেদের। আমরা যখন ঠাকুর মশাইয়ের কাছে ওনার থেকে গল্প শুনব বলে এসেছি, তখন মিছিমিছি সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর তাছাড়া এই সময়টায় চারিমার অনেক কাজ থাকে, তাই আমাদের সঙ্গে কথা বললে ওর কাজেরও অসুবিধা হবে বলেই মনে হয়। তাই আমরা আমাদের হাতে করে আনা সদ্য ভাজা গরম গরম জিলিপির ঠোঙাটা চারিমায়ের হাতে দিয়ে ঠাকুর মশাইয়ের বৈঠকখানার ঘরে ঢুকলাম। চারিমা একটু আগেই বলেছে ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করবার জন্য কেউ এসেছেন, তাই আমরাও সেরকম একটা ধারণা নিয়েই ঘরের ভেতর ঢুকে দেখি ঠাকুর মশাই একাই তক্তাবশের কোণে বসে রয়েছেন, কিন্তু ঘরে উনি ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। সে ব্যাপারে কৌতূহল রাখতে না পেরে কিশোরী জিজ্ঞেস করে বসে, চারি যে বললে আপনার সাথে দেখা করার জন্য কেউ একজন এসেছেন, তো তিনি কোথায়? এখানে কাউকে দেখছি না যে। আরে বাবা, যে এসেছিল সে তো চলেও গেল, তার সঙ্গে পরিচয় করিয়ে দেব বলেই তো তোমাদের ডাকছিলাম, কিন্তু তোমরা তো ঘরে না এসে দরজাতেই দাঁড়িয়েছিলে, সেই কারণেই তোমাদের সাথে তার আর দেখা করাতে পারলাম কই। তিনি চলে গেছেন মানে? কোথা দিয়ে গেলেন? আরে আমরা তো সদর দরজাতেই দাঁড়িয়ে আছি, আমাদের পাশ দিয়ে কাউকে যেতে দেখলাম না তো। কি ভাই বিভূতি, তুমি খেয়াল করেছো? হ্যাঁ, কই না তো, আমিও তো কাউকে দেখতে পাইনি। ও, দেখতে পাওনি বুঝি? তাহলে বোধহয় সে সদর দরজা দিয়ে না গিয়ে উঠোনের পাশের ওই খিড়কির দৌড় দিয়ে পালিয়েছে। কথাটা বলে ঠাকুর মশাই হো হো করে হেসে উঠলেন বটে, কিন্তু আমি বুঝতে পারলাম উনি আসলে মজার ছলে সযত্নে প্রসঙ্গটা এড়িয়ে গেলেন। কিন্তু ওদিকে কিশোরীও ছাড়বার বান্দা নয়, ও বলেই বসল, ঠাকুরমশাই, আমি কিন্তু একটা ব্যাপার ঠিক মন থেকে মেনে নিতে পারলাম না। আমার মনে হচ্ছে আপনি আমাদের কাছে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। বলুন না, আপনার সঙ্গে কে কে দেখা করতে এসেছিল? তোমাদের কি আমি কখনো প্রতাপগড়ের কমলাকান্তর গল্প বলেছি? প্রতাপগড়ের কমলাকান্ত? না না না, এই নামে কারোর কথা তো মনে করতে পারছি না। কি ভাই বিভূতি, তোমার মনে আছে নাকি? আমি মাথা নেড়ে বুঝিয়ে দিলাম, এই নামের কোনো মানুষের কথা ঠাকুর মশাইয়ের কাছে ইতিপূর্বে শুনেছি বলে তো মনে করতে পারছি না। তবে হ্যাঁ, নামটা যেন কোনো কারণে শোনা বলেই মনে হলো। খুব সম্ভবত কোনো একটা অন্য গল্পের প্রসঙ্গে এই ভদ্রলোকের কথা ঠাকুর মশাই আগে বলেছিলেন হয়তো, তবে এনার ব্যাপারে বিস্তারিত কিছু জানা নেই। তাহলে আমি আজ এক কাজ করি, তোমাদের বরং এই কমলাকান্তর গল্পটাই আজকে বলি। তোমাদের আমার কাছে আসার উদ্দেশ্য তো আমার জীবন থেকে তন্ত্রনির্ভর কোনো একটা রোমহর্ষক ঘটনার বর্ণনা শোনা। দেখো, এই কমলাকান্তের গল্পটা তোমাদের বেশ ভালোই লাগবে। সেই ভালো ঠাকুরমশাই, খুব সত্যি কথা বলতে কি জানেন, আপনার থেকে গল্প শোনার লোভেই আমরা প্রতিদিন ছুটে ছুটে আসি। আপনি আপনি আজ বরং এই কমলাকান্তের গল্পই আমাদের বলুন। তবে তার আগে বলুন, ভদ্রলোক আজ আপনার কাছে এসেছিলেন কেন? সে অনেক লম্বা গল্প কিশোরী। কমলাকান্ত আমার কাছে শুধু আজই আসেনি, প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে কমলাকান্ত আমার কাছে আসে। আজও সেরকম এক কার্তিক মাসের সংক্রান্তি। আমাদের এদিকে এতটা চল না থাকলেও আজ কার্তিক পুজো, আর এই কার্তিক পুজোর কদিন আগেই একটা মহাপাপ করে বসেছিল কমলাকান্ত, কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে। আর তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার কিছুটা আভাস মাত্র পেয়েছিল।
তাতেই তার এই অবস্থা। এরপর যদি সম্পূর্ণ দেবতার কোপ তার উপর এসে পড়তো, তবে না জানি কি ভয়ঙ্কর কাণ্ডই না সেদিন ঘটতো। আমরা আপনার কথা কিছু বুঝতে পারছি না ঠাকুরমশাই, আপনি দয়া করে একটু বিস্তারিতভাবে বলুন তো। বলছি আরে বলবো বলেই তো এই প্রসঙ্গটা তুললাম। তোমরা একটু ধৈর্য ধরে পুরো ব্যাপারটা শোনো, তাহলেই সবটা বুঝতে পারবে। কমলাকান্তর মামার বাড়ি প্রতাপগড়ে হলেও সে নিজের ব্যবসার সূত্রে কলকাতায় একটা মেস বাড়ি ভাড়া নিয়ে থাকত। কলকাতার বড়বাজারে ছিল এক প্রকাণ্ড মশলার দোকান, সেখানেই কর্মচারীর কাজ করত কমলাকান্ত। বিভিন্ন রাজস্থানী এবং মারোয়াড়ি আড়তদারদের থেকে মশলা কিনে এনে সেটা বাঙালি খুচরো দোকান বিক্রেতাদের কাছে বিক্রি করত কমলাকান্তর মালিক। শোনা যায় যে দোকানটা তার মালিকের আগে ছিল একজন মারোয়াড়ি শেঠের, তবে ওর মালিকের নিজের অন্য তেজারতির ব্যবসা থাকায় এই মশলার দোকানটা একা কমলাকান্তকেই সামলাতে হতো। অনেক ছোটবেলায় গ্রাম থেকে শহরে চাকরির খোঁজে এসে কমলাকান্ত সেই দোকানেই একজন সারা দিনের কর্মচারী হিসেবে নিযুক্ত হয়। সেই সমস্ত গল্প সে নিজেই আমায় বলেছিল। দেখুন ঠাকুরমশাই, জীবনের লড়াই তো কিছু কম করলাম না, কিন্তু সেভাবে হাতে টাকা পয়সা কিছুই দেখতে পেলাম না। সারাটা জীবন শুধু খাটতে খাটতেই চলে গেল। সেই কোন ছোটবেলায় মামার সঙ্গে এই কলকাতা শহরে এসেছিলাম কোনো এক কারখানার কাজের সূত্রে। আমাদের বাড়ি গিয়ে মামা বলেছিলেন ওনার সাথে নাকি কলকাতার অনেক বড় বড় কারখানার মালিকদের পরিচয় আছে। উনি একবার মুখে বলে দিলেই আমার সেখানে চাকরি প্রায় পাকা। কলকাতা শহরে পা দিয়ে বুঝলাম ব্যাপারটা এতটা সহজ নয়। আমার মামার পরিস্থিতি অল্প বিস্তর থাকলেও শুধুমাত্র ওনার মুখের কথায় আমার একটা চাকরি হয়ে যাবে এতটা প্রভাব ওনার নেই। কিন্তু আমার বাবা মা আমার মামার কথায় এতটাই প্রভাবিত হয়েছিলেন যে ওনারা মামার কথার বিরুদ্ধে কোনো কিছুই শুনতে রাজি হলেন না। এদিকে মামার বাড়িতে সে সময় একজন 24 ঘন্টার জন্য চাকর রাখার প্রয়োজনীয়তা ছিল। আমি বেশ বুঝতে পারছিলাম মামা আমাকে সেই কারণেই গ্রামের বাড়ি থেকে এই কলকাতা শহরে নিয়ে এসেছিলেন। কারখানার চাকরি করে দেবার প্রস্তাবটা সম্পূর্ণভাবেই একটা মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই ছিল না। আমি যখন বাবা মাকে সবকিছু জানিয়ে একটা চিঠি লিখলাম গ্রামে ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, তখন বাবা মা আমাকে এখান থেকে চাকরির চেষ্টা করতে বললেন। তখন আমি বুঝতে পারি বাবা মার মনে আমার প্রতি কি ধারণা ঘুরপাক খাচ্ছে। আর আমি তখন মনে মনে এও বুঝতে পারি যদি আমাকে এখানে সাবলীলভাবে টিকে থাকতে হয় তবে নিজেকেই চেষ্টা করতে হবে মামার ছত্রছায়া থেকে বের হয়ে গিয়ে। ফলে তারপরে আমি বাড়ির সমস্ত কাজ করার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেতাম তাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একটা চাকরি পাওয়ার চেষ্টা করতে শুরু করি। আর ঠিক তখনই আমার সাথে পরিচয় হয়ে যায় বড়বাজারের সেই মারোয়ারি শেঠের। তবে লোকমুখে সে কথা আমার মামা জানতে পারলে বাড়ি এসে এক ভয়ঙ্কর কাণ্ড বাঁধান। তোর এত বড় সাহস, তুই আমাকে না জানিয়ে বাজারের দোকানে দোকানে গিয়ে চাকরির জন্য বলছিস? আমার কাছে সব খবর আছে। তুই যে কাজটা করেছিস তাতে তোর মামার কতটা সম্মানহানি হয়েছে সেটা একবারও ভেবে দেখেছিস? আপনি দয়া করে রাগ করবেন না মামা। দেখুন, একটা যোগ্য চাকরির আশা নিয়ে আমি আপনার সাথে কলকাতা শহরে এসেছিলাম, কিন্তু প্রায় 2 বছর সময় অতিক্রান্ত হয়ে গেল, আমার কিছুই সেভাবে হলো না। আমি নিতান্তই আপনার বাড়ির একজন চাকর হয়েই রয়ে গেলাম। সেই জন্যই একরকম অপরাগ হয়ে
আমি গিয়েছিলাম কিছু দোকানে চাকরির জন্য বলতে। তবে যদি সেখানে চাকরি পেয়েও যাই, আমি আপনার বাড়িতেই থাকবো, এবং এবং যেমন আপনার বাড়ির সমস্ত কাজকর্ম নিজে হাতে করে দিই, তেমনই করে দেব। আপনি সে ব্যাপারে কোনো রকম চিন্তা করবেন না। এত বড় কথা! আমি তোকে গ্রামের বাড়ি থেকে এনে এত বছর ধরে আমার বাড়িতে চাকর বৃত্তি করাচ্ছি, এ কথা তুই বলতে পারলি? যদি আমি তোর জন্য কোনো চেষ্টা না করতাম, তাহলে কি তুই নিজের মুরদে একটাও চাকরি জোগাড় করতে পারতিস? সেই তো দোকানে দোকানে কর্মচারীর চাকরির জন্য লোকগুলোর হাতে পায়ে ধরতিস, তাতে আমার সম্মান কিছু বাড়ত? এই জন্যই বলে কখনো ভাগনাদের কোনো উপকার করতে নেই। এতগুলো বছর ধরে আমার সংসারে 3 বেলা খাচ্ছিস, থাকতে দিচ্ছি, রাতে শুতে দিচ্ছি, জামা কাপড় পরতে দিচ্ছি, আর সেখানে তুই আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছিস? তো লজ্জা করে না? আপনি ভুল করছেন মামা। আমি আপনার কোনো রকম সম্মানহানি করিনি। শুধুমাত্র নিজের পরিশ্রমে, নিজের সামর্থ্য অনুযায়ী একটা নিশ্চিত আয়ের উৎস খোঁজার চেষ্টা করেছি মাত্র। এতে আমার অপরাধ কোথায়? চুপ কর তুই। আমার বাড়ির একজন লোক হয়ে তুই বড় বাজারের ওই দোকানে মুটে মজুদদের মতো বস্তা ঠেলবি, সেটা আমার কাছে কেউ সম্মানের হবে ভেবেছিস? তুই আসলে চাস এই কলকাতা শহরে আমার যতটুকু সম্মান আছে সেটাকে ধুলোয় মিশিয়ে দিতে। আমি সব বুঝি। জানলেন ঠাকুরমশাই, এতক্ষণ পর্যন্ত আমার মামা চিৎকার করে গেলেও আমার মামিমা চুপচাপ পাশে দাঁড়িয়েছিলেন। এতক্ষণ পর তিনি হঠাৎ করে বলে উঠলেন, শোনো বাপু কমলাকান্ত, তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিই, আমাদের বাড়িতে থেকে তোমার বাইরের কোনো লোকের দাসত্ব করতে যাওয়া আমরা একেবারেই ভালোভাবে মেনে নিচ্ছি না। যদি এখানে থাকতে হয় তাহলে তোমার মামার কথা মেনেই থাকতে হবে, না হলে এখান থেকে বিদায় হয়ে যাও বাপু। আমি কেঁদে মামিমার পা দুটো ধরে অনুরোধ করলাম, এরকম কথা বলবেন না মামিমা। বাড়িতে বাবা মা অসুস্থ, মাস গেলে তাদের কিছু টাকা পাঠাতে না পারলে আমার বুড়ো বাবা মাটা না খেতে পেয়ে মরে যাবে। আর তাছাড়া মামা তো কলকারখানায় কাজের জন্য অনেককেই বলেছেন, সেখানে হচ্ছে না দেখি আমি দোকানে চেষ্টা করেছি। সেটা তোমার পর্যাপ্ত যোগ্যতা নেই বলেই হচ্ছে না, কিন্তু তোমার মামা তো চেষ্টা করেছেন, আর উনি কি করতে পারেন বলো? তবে তুমি যখন তার সম্মানের কথা না ভেবে নিজের মতো চেষ্টা করবে ঠিক করেছো, তখন তুমি সেটাই করো। তবে সেটা এ বাড়িতে থেকে সম্ভব নয়। আমি 2 ঘন্টার মধ্যে তোমাকে যেন আর এ বাড়িতে দেখতে না পাই। নিজের বাক্স প্যাঁটরা যা কিছু আছে সব নিয়ে এখনই বিদায় হও আমাদের বাড়ি থেকে, অকৃতজ্ঞ ছোট লোক। জানেন ঠাকুরমশাই, তখন আমার মতো অসহায় এই পৃথিবীতে বোধহয় আর দুটো ছিল না। এত অসম্মান নিয়ে কি করে সেখানে থাকবো, কিছুই আমার মাথায় আসছিল না। অথচ সেখানে নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে সেখান থেকে যাওয়াও আমার পক্ষে সম্ভব ছিল না। আর ঠিক তখনই আমার সাথে দেখা হয়ে যায় এক কাপালিকের। আমার বেশ মনে আছে, যেদিন রাত্রিতে এত ঝামেলা হয়েছিল যে পরদিন আমি সকালবেলা মনমরা হয়ে গঙ্গার ঘাটে বসেছিলাম, আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা কাজ করছিল, নিজের মাথা গোজার একটা পাকাপাকি বন্দোবস্ত করার সাথে সাথে আমার মামিমার ওপর প্রতিশোধ নিতে হবে। ছোট থেকে আমি আমার মামাকে দেখেছি, উনি একটু বদরাকি স্বভাবের, তা আমি জানতাম। সেই ঘটনার আগেও আমার মামা আমাকে বেশ কয়েকটা ব্যাপারে বকাবকি করেছিলেন, তাই মামার কথায় ততটা আমার মাথা গরম হয়নি যতটা মামিমার কথা শুনে হয়েছিল। আর গঙ্গার ঘাটের সেই কাপালিক ঠিক যেন আমার মনের কথাই বললেন, ওরে, নিজের লোকের করা অপমান তবু সহ্য হয়, কিন্তু বাইরের লোক এসে দুটো কথা বললে তা কি মেনে নেওয়া যায় রে? যায় না। আমি চারপাশে তাকিয়ে দেখলাম সেখানে আমি ছাড়া আর কেউ ছিল না, অর্থাৎ সেই কাপালিক
ওনার কথাটা আমার উদ্দেশ্যেই বলেছিলেন। তবু নিশ্চিত হওয়ার জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমার উদ্দেশ্যে কথাটা বললেন? তুই ছাড়া আর কে আছে এখানে যাকে আমি কথাটা বলবো? আমি যে তোর মনের ভেতরটা পড়তে পারছি রে। মামির কাছ থেকে ওই অপমানজনক কথাগুলো শুনে তুই সারা রাত ঘুমাসনি। তোর মনের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কি ঠিক বলছি তো? কাপালিকের এই কথা শুনে আমি এক প্রকার নিশ্চিত হলাম উনি সত্যিই অন্তর্যামী। আমার মনের জ্বালাটা উনি সত্যিই উপলব্ধি করতে পারছেন। তাই আর কোনো রকম ভনিতা না করে সরাসরি ওনাকে বললাম, জানেন তো কাপালিক বাবা, যতক্ষণ না পর্যন্ত আমি আমার মামির ওই কথাগুলোর বদলা নিতে পারছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। আচ্ছা, আপনারা তো অনেক রকমের তান্ত্রিক ক্রিয়া জানেন, আপনি পারবেন না আমার ওই শয়তান মামিকে উচিত শিক্ষা দিতে, যাতে করে আমার মামাও বুঝতে পারে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করা ওনার উচিত হয়নি? পারবো না কেন রে? আমি এমন বিদ্যাও জানি যা যদি প্রয়োগ করি তবে তোর ওই শয়তান মামি এক্ষুনি মুখে রক্ত উঠে মরবে। বলেন কি কাপালিক ঠাকুর, আপনি সত্যিই এটা করে দেখাতে পারবেন? মূর্খ অর্বাচীন, তুই কি আমার ক্ষমতার উপরে সন্দেহ প্রকাশ করছিস? না না, তা নয়, সন্দেহের কোনো ব্যাপার না। আসলে ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছি না তো, তাই আর কি বারবার জিজ্ঞাসা করছি। কিন্তু কাপালিক ঠাকুর, আমার এই কাজটা করে দিতে আপনি কি নেবেন? মানে কত টাকা আপনাকে দিতে হবে? চুপ কর নিচ, তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? তুই মনে করছিস আমি তোকে সাহায্য করতে এসেছি টাকার জন্য? এত অহংকার তোর মনে? তোর কাজ করে দেওয়ার পরিবর্তে আমি তোর থেকে টাকা নেব? এত লোভী ভাবিস তুই আমাকে? আর কি আছে তোর যা তুই আমাকে দিতে পারিস? আমি আমার যোগ বলে এক নক্ষত্র থেকে আর এক নক্ষত্রে হেঁটে বেড়াতে পারি। এই সূর্যলোকের বাইরেও আমি যেতে পারি অবলীলায়। আমার আরাধ্যা মা কপাল ভৈরবীর দয়ায় এই সৃষ্টির সব ধন সম্পত্তি আমি পেতে পারি চোখের নিমেষে। আর তুই বলছিস আমাকে তুই টাকা দিবি? আমাকে ক্ষমা করে দিন কাপালিক ঠাকুর, আপনার মহিমা আমি বুঝতে পারিনি। আপনি আমার ওপর দয়া করে রাগ করবেন না, আমাকে ক্ষমা করে দিন ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন। আজ রাত দ্বীপ্রহরে শ্মশানের দক্ষিণ পাশে আমার কুটিরে আসবি। আর মনে রাখিস, আসার সময় তুই যার ওপর প্রতিশোধ নিতে চাস তার একটা মাথার চুল তোকে নিয়ে আসতে হবে, যেটা আমার সাধনায় লাগবে। আর তুই দক্ষিণার কথা জিজ্ঞেস করছিলিস না? তুই আমাকে দক্ষিণা হিসেবে 16 আনা দিস, আর কিছু নয়। কথাটা মনে থাকবে? মনে থাকবে কাপালিক ঠাকুর, মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে। আমি যথাসময়ে আপনার কাছে পৌঁছে যাব। এই কথা বলে আমি তখনকার মতো গঙ্গার ঘাট থেকে চলে আসবো বলে উঠে পড়লাম। তারপর জানেন, আমি একবার সিঁড়ির উপর থেকে পিছন ফিরে সেই কাপালিককে দেখতে গেলে সেখানে আর কাউকেই দেখতে পেলাম না। অথচ দিন মানে সেখান থেকে অন্য কোনো দিকে যাওয়ার উপায়ও নেই। তখন আমার মনে বিশ্বাস একেবারে অটুট হলো, ওই কাপালিক মহারাজ আমাকে দর্শন দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন, আর আমাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়ে গেলে তিনি নিজেই অদৃশ্য হয়ে গেছেন। আমি আর কি করি, একবার সেই কাপালিক মহারাজের উদ্দেশ্যে ভক্তি ভরে 2 হাত মাথায় ঠেকিয়ে প্রণাম করে চলে এলাম আমার মামার বাড়ি। আচ্ছা ঠাকুর মশাই, এমনটাও তো হতে পারে ওই কাপালিক হয়তো অদৃশ্য হয়ে যাননি, মা গঙ্গার জলে ডুবে স্নান করছিলেন, তাই কমলাকান্ত ওনাকে দেখতে পায়নি। দেখো, অনেক কিছুই হতে পারে, বা ব্যাপারটা সম্পূর্ণ কমলাকান্তর মনের ভুলও হতে পারে। কিন্তু সমস্যা হলো, ও তখন সেই কাপালিক সাধুর দ্বারা এতটাই প্রভাবিত হয়ে পড়েছিল
যে সত্য মিথ্যা বিচার করার শক্তি আর ওর ছিল না। তাই সব কিছুকেই কমলাকান্ত মেনে নিয়েছিল, কোনো রকম যুক্তি বুদ্ধি দিয়ে বিচার না করেই। আচ্ছা ঠাকুরমশাই, তারপর সেদিন রাত্রে কমলাকান্ত গিয়েছিল সেই কাপালিকের কাছে? যাবে না আবার? তার মাথার উপর তখন আর তার নিজের নিয়ন্ত্রণ কোথায়? সবই তো সেই কাপালিকের হাতে। কমলাকান্ত আমাকে বলেছিল সে অনেক কষ্ট করে তার মামিমার চুল আঁচড়ানোর চিরুনি থেকে একটা চুল নিয়ে গভীর রাতে পৌঁছে যায় সেই কাপালিকের আস্তানায়, শ্মশানের একেবারে দক্ষিণ প্রান্তে। কয়েকবার ডাকাডাকি করার পর কমলাকান্ত সেই কাপালিকের গলা শুনতে না পেলেও শুনতে পায় এক ভয়ঙ্কর শিরশিরানি ধরানো মহিলা কণ্ঠ। কমলাকান্ত, আয়, তুই আমার কাছে আয়। তোর মামির চুল এনেছিস তো? সেই পিশাচিনীর গলা শুনে এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায় কমলাকান্ত। কাপা গলায় সে বলে ওঠে, কাপালিক ঠাকুর কোথায়? আর আপনি কে? সেটা জেনে তুই কি করবি? আর ভুল করেও আমার দিকে তুই তাকানোর চেষ্টা করিস না। আর তুই এক কাজ কর, তোর মামির চুলটা ওই কুয়ার সামনে যে পাথরটা রাখা আছে তার উপর রেখে আমার কাছে ফিরে আয়। তারপর আমি তোকে একটা জিনিস দেব, সেটা নিয়ে গিয়ে তুই তোর মামির খাবারে মিশিয়ে দিস। আর সেই খাবারটা খাবার পরে সেই মানুষটা নিজের কাজের উচিত শাস্তি পাবে। তুই চাস তো ওকে শায়েস্তা করতে, নাকি চাস না? হ্যাঁ, চাই। আপনি জানেন আজ আমাকে দেখে থেকে আমাকে কি সব আজে বাজে কথা বলেছে আমার ওই শয়তান মামি। বলেছে আমি কেন এখন ওর বাড়িতে পড়ে রয়েছি, আমি যেন ওকে যোগ্য শাস্তি দিতে পারি। আপনি সেই ব্যবস্থা করুন। কিন্তু কাপালিক ঠাকুর কোথায়? উনি বলেছিলেন উনি এমন একটা ব্যবস্থা করবেন যাতে করে আমার মামি মুখে রক্ত উঠে মরবে। আমি চাই সেটাই হোক। ওকে আমি দু চোখে দেখতে পারি না। কিন্তু সেই কাপালিক ঠাকুর কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মেলা কথা বলিস না তো, যেটা বলছি সেটাই কর। তোর কাপালিক এখন কোথায় আছে সেটা তুই ওই পাথরের কাছে গেলেই বুঝতে পারবি। আমার মাথা খাস না এক কথা বারবার বলে। জানেন ঠাকুরমশাই, আমি সেই পিশাচিনীর নির্দেশ মতো গুহার দিকে এগিয়ে গিয়ে দেখলাম গুহার মুখে সত্যিই একটা ছোট্ট পাথর রাখা, তার সামনে একটা ছোট ধুনি জ্বলছে, আর তার থেকে বেরোচ্ছে ধোঁয়া। সেই জায়গাটার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কি বিকট সেই ধোঁয়ার গন্ধ! আর কাছে গিয়ে যেতে দেখতে পেলাম সেই পাথরের উপর একটা মানুষের মাথার খুলি রাখা, আর তার নিচের দিকে তাকিয়েই আমার প্রায় প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। আমি দেখলাম আমার সকালে গঙ্গার ঘাটে যে কাপালিকের দেখা হয়েছিল সেই কাপালিক মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তার ঘাটটা একদিকে বাঁকানো। আমার তখন আর বুঝতে বাকি রইল না এই পিশাচিনী ওই কাপালিককে খুন করেছে। ভয় আমার বুকটা কেঁপে উঠল সেই দৃশ্য দেখে। আমি কি করব তখন কিছুই বুঝতে পারছি না। আর ঠিক তখনই আমি আমার সামনে দেখতে পেলাম সেই পিশাচিনীকে।
আকাশে তারাদের বিক্ষিপ্ত আলো আর সেই ধুনির আবছায়া আলো মিলে সেখানে তখন এক অদ্ভুত পরিস্থিতি। তারই মাঝে সেই পিশাচিনী আমার সামনে ধীরে ধীরে প্রতিভাত হয়ে উঠল। মিশমিশে কালো গায়ের রং, মাথায় চুলগুলো ঝোড়ো হাওয়ায় অবিন্যস্ত হয়ে উঠছে। অন্ধকারের মধ্যে শুধু প্রাণবন্ত মনে হলো তার শীতলে নীল চোখগুলি। আমি যখন হতভম্বের মতো তার দিকে তাকিয়ে রয়েছি, ঠিক তখনই সেই পিশাচিনী আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখান থেকে সোজা নাক বরাবর সামনের দিকে এগিয়ে যা, দেখবি একটা বড় বট গাছ পড়বে সামনে। তার গোড়ায় একটা শিয়ালের কোটর আছে। সেই কোটরের মধ্যে হাত বাড়ালেই একটা ছোট কাঁচের শিশি পাবি। ওই শিয়ালরা ওই শিশিটাকে রক্ষা করে চলেছে। এখন ওরা ওদের কোটরে নিয়ে শিকার ধরতে বাইরে বের হয়েছে। এই সুযোগে ওই শিশিটা তুই নিয়ে আয়, তারপরে একবারও পিছন ফিরে তাকাবি না। ওখান থেকে হেঁটে নদী পার অব্দি গিয়ে নদী পার বরাবর হেঁটে যাবি। শ্মশান থেকে দূরে, মনে রাখিস, একবারও যদি পিছন ফিরে তাকাস তবে যে অবস্থা তোর কাপালিকের করেছি সেই একই অবস্থা তোর করব। কথাটা যেন মনে থাকে। সেই পরিস্থিতিতে আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে সেই পিশাচিনীর অন্ধকার অবয়ব আমি যতটুকু ঠাহর করতে পারছিলাম তাতে আমার তাকে সাক্ষাৎ মৃত্যু ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। তাই আমি আর একটাও কথা না বাড়িয়ে আমার সামনের দিকে এগিয়ে গেলাম সেই পুরনো বটগাছের খোঁজে। আর ঠিক তখনই সেই পিশাচিনী আবার বলে উঠল, ওরে শোন, এই শিশির ভেতর যে তরল পদার্থটা থাকবে সেটা তোর মামির খাবারে মিশিয়ে দিস, তাহলে তোর সব থেকে বড় শত্রু যে সে জ্বলে পুড়ে মরবে। কিন্তু মনে রাখিস, কাল সকাল হয়ে গেলে কিন্তু আর এই ওষুধ কোনো কাজ করবে না। তাই তোকে যা করতে হবে তা আজ রাতের মধ্যেই করতে হবে। পিশাচিনীর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তখন তো প্রায় গভীর রাত। মামা এবং মামিমার দুজনেরই রাতের খাওয়া তখন হয়ে গেছে। ওরা হয়তো নিজেদের ঘরে ঘুমিয়েও পড়েছেন। এই পরিস্থিতিতে মামির খাবার আর আমি কোথায় পাব? তবে আমি যে কোনো মূল্যে সেখান থেকে চলে আসতে চাইছিলাম। তাতে যদি আমাকে আমার পুরো পরিকল্পনা ভেস্তে দিতে হতো তাই সই। কিন্তু সেই পিশাচিনীর উপস্থিতি আমাকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল। যাই হোক, আমি সামনে এগিয়ে গিয়ে বটগাছের নিচে শেয়ালের কোটর দেখতে পেলাম। আর সেখানে হাত বাড়াতেই হাত ঠেকল ছোট্ট একটা কাঁচের শিশি। সেটা নিয়ে পড়ি মরি করে আমি ছুট দিলাম গঙ্গার দিকে। ওইটুকু পথে যে আমি কতবার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছি তা আপনি কল্পনা করতে পারবেন না ঠাকুরমশাই। কিন্তু ওই কাঁচের শিশিটার কোনো ক্ষতি আমি হতে দিইনি। কিন্তু আমি যে কোনো মূল্যে সেখান থেকে পালিয়ে আসতে চাইছিলাম। তবে আমি প্রায় নদীর পাড়ে পৌঁছে গেলেও শুনতে পাচ্ছিলাম সেই পিশাচিনীর চিৎকার। সে তখনও চিৎকার করে আমার উদ্দেশ্যে বলছিল, যা, তোর সামনে সমস্ত বাধা আমি দূর করে দিলাম। যা, এবার তুই তোর মামার সমস্ত সম্পত্তি নিয়ে সুখে থাক। যা। জানেন ঠাকুরমশাই,
আমি তখনও সেই পিশাচিনীর বলা কথার অর্থ বুঝতে পারিনি। আমি তো আমার মামার সম্পত্তি কোনোদিন দখল করতে চাইনি। আমি তো চেয়েছিলাম আমার মামা আর মামিমার করা অপমানের প্রতিশোধ নিতে। তাহলে এই পিশাচিনী সম্পত্তির কথা কি বলল, আর কেনই বা বলল? আমি তখন গঙ্গার পার বরাবর প্রায় ছুটতে ছুটতে এসে পৌঁছাই মামার বাড়ি। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আমি জানতাম আমার মামার শোবার ঘরের জানলার পাশে মামার ঘরের জলের কুঁজো রাখা থাকে। আমি বাড়ির পিছন দিক দিয়ে সেখানে গিয়ে ধীরে ধীরে মামার ঘরের জানলার পাল্লাটা ফাঁক করে কুঁজোর ঢাকনাটা সরিয়ে শিশির মধ্যে থাকা সেই অজানা তরলটা ঢেলে দিলাম সেই কুঁজোর জলের মধ্যে। বিশ্বাস করুন ঠাকুর মশাই, এর ফল যে এতটা ভয়ঙ্কর হতে চলেছে আমি তা কল্পনাও করতে পারিনি। ঠাকুরমশাই, একটা ব্যাপার তো বুঝতে পারলাম না। কমলাকান্ত ঘরের কুঁজোর জলে যে সেই বিশেষ অজানা তরল পদার্থটা মিশিয়ে দিয়েছিল, সেটা তো তার মামাও পান করতে পারত। শুধুমাত্র তার মামি যে সেটা পান করবে এই ধারণা কমলাকান্তর হলো কি করে? তোমাদের বললাম না, কমলাকান্ত সেই সময় নিজের যুক্তি বুদ্ধি সব কিছু হারিয়ে বসেছিল। নিজের মাথা দিয়ে ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটুকুও লোপ পেয়েছিল ওই পিশাচিনীর মায়ায়। সে আমায় বলেছে তার পরদিন সকালে যখন সে তার মামার মামিকে দেখে তখন নিজেও চিনতে পারেনি। কেউ যেন তাদের সারা শরীরে তখন কালি ঢেলে দিয়েছে। সারা শরীরে অসম্ভব যন্ত্রণায় ছটফট করতে থাকে ওরা দুজনে। ওদের দেখে কমলাকান্ত নিজের ভুল বুঝতে পেরে ওদের কাছে ছুটে এগিয়ে গেলে ওর মামা আর ওর মামি ওর হাত ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেন। এ আমাদের কি হলো রে কমলাকান্ত? এ আমাদের কি হলো? এ গতকাল অনেক খারাপ কথা বলেছিলাম, তাই বোধহয় ভগবান আমাদের শাস্তি দিলেন। আমরা আর বেশিক্ষণ বাঁচবো না। আমাদের সারা শরীর আগুনের মতো জ্বলছে। মনে হচ্ছে যেন আমাদের প্রতিটা রক্তবাহে কেউ গরম লাভা ঢেলে দিয়েছে। তোমাদের এরকম দশা হলো কি করে মামি? রাতে শুতে যাওয়ার আগে তো তোমরা ঠিকই ছিলে। হ্যাঁ বাবা, রাতের বেলা খুব জল তেষ্টা পেয়েছিল। মনে হচ্ছিল যেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোর মামাই আমাকে বলে এক গ্লাস জল এনে দেওয়ার জন্য। আমি আমাদের ঘরের কুঁজো থেকে এক গ্লাস জল নিজে খেয়ে তোর মামার জন্য নিয়ে যাই। জানিস বাবা, জলটা খেয়ে ভারী ভারী অদ্ভুত লাগে। ঠান্ডা শীতল, কি অসম্ভব মিষ্টি খেতে ছিল সেই জলটা, ঠিক যেন অমৃত। কিন্তু সেটা পেটে যাওয়ার পর থেকেই আমাদের পেটে অসম্ভব ব্যথা শুরু হয়। সাথে সাথে সারা শরীরে জ্বালা করতে থাকে। দেখ দেখ এখন আমাদের কি অবস্থাটাই না হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা, কষ্ট। ওই জলে নির্ঘাত বিষ মেশানো ছিল, যার জন্যই আমাদের এই অবস্থা। আমি অভিশাপ দিচ্ছি, যে এই কাজ করেছে, যে ওই কুঁজোর জলে বিষ মিশিয়েছে, সেও এভাবে। না না মামি, তোমাদের কিছু হবে না। তুমি আমায় যা বলেছ আমি তার কিছুই মনে রাখিনি। আমি তোমাদের বৈদ্যমশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, উনিই তোমাদের ঠিক ভালো করে দেবেন। না রে কমলাকান্ত, আর সে সবকিছু হবার নয়। তবে বাবা শোন, আমি 2-4টে বাজে কথা বলেছি, তার সবই তোরই ভালোর জন্য ছিল। দেখ বাবা, আমাদের তো কোনো ছেলে পুলে নেই, তাই তোর মামার এত বিপুল সম্পত্তি সবকিছু তোকেই দেখভাল করতে হতো। মামার শরিকি ভাইরা যাতে কোনো বিপদ করে ফেলতে না পারে, তাই তোর মামা ওনার সম্পত্তির সবটাই তোর নামে লিখে দিয়েছেন। আমাদের ঘরে ট্রাঙ্কের ভেতর সে সব কাগজ যত্ন করে রাখা আছে।
আর সেই সম্পত্তি দেখভাল করার জন্য তুই যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারিস, সেই জন্যই আমি আর তোর মামা তোকে এত এত বকাবকি করতাম। না হলে যে এই সম্পত্তি 12 ভূতে লুটে পুটে খাবে বাবা। আমি জানি আমার কথায় তোর বড় খারাপ লাগতো। তুই আমায় ক্ষমা করে দিস বাবা, তুই আমায় ক্ষমা করে দিস। জানেন ঠাকুরমশাই, মামির সেই কথা শুনে আমার চোখ ফেটে জল এলো। আমি তখন বুঝতে পারলাম কি ভুলটাই না আমি করেছি। এই সমস্ত সম্পত্তির কথা আগে থাকতে জানতো বলেই ওই পিশাচিনী আমাকে সেই কথা বলেছিল। মামিমা বুঝতে না পারলেও আমি বেশ বুঝতে পারছিলাম। হঠাৎ করে ওনাদের এই শারীরিক অবস্থার কারণ শুধুমাত্র আমি। পিশাচিনীর দেওয়া সেই অভিশপ্ত তরল পান করার ফলেই এই অবস্থা হয়েছে ওনাদের। এর জন্য দায়ী একমাত্র আমি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমার মামি যখন আমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন তার দুটো চোখ দিয়ে শুধু জল পড়ছে। কোনো মতে ওনার হাতটা তুলে আমার মাথায় একবার ঠেকিয়েই ওনার হাতটা মাটিতে ধপ করে পড়ে গেল। আমি বুঝলাম উনি মারা গেছেন। ওনার মাথাটা আমার কোল থেকে মাটিতে নামিয়ে দিয়েই ছুটে গেলাম মামার কাছে। দেখি তিনিও আমার সেখানে পৌঁছাবার আগেই মারা গিয়েছে। দুটি অসহায় মৃতদেহের মাঝখানে বসে আমি তখন চিৎকার করে কেঁদে উঠলাম, কারণ আমি জানতাম তাদের খুন করেছি আমি। নিজের লোভ আর রাগের উপরে নিয়ন্ত্রণ না করতে পেরে আমি সত্যিটা ভুলে গিয়েছি, আর তার জন্যই ওই কাপালিকার পিশাচিনীর বর্ষবর্তী হয়ে আমি এক মহা পাপ করে বসেছি। তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারতে, তবে হয়তো এই এত বড় মহাপাপ করা থেকে নিজেকে প্রতিহত করতে পারতে। কিন্তু তারপরেও কি সেই পিশাচিনী তোমার সঙ্গে যোগাযোগ করেছিল? হ্যাঁ ঠাকুর মশাই, সেই পিশাচিনী এখনো নিয়মিত আমার সাথে যোগাযোগ রেখে চলেছে। তারপর থেকে প্রায় বছর 30 কেটে গেলেও সে এখনো আমাকে ছাড়েনি। সে আমার জীবনটাকে একেবারে দুর্বিষহ করে দিয়েছে। আপনি জানেন ঠাকুর মশাই, প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সে আমার কাছে আসে রাতের অন্ধকারে। যেদিন রাত্রে তার দেওয়া সেই অভিশপ্ত তরল আমি এনে আমার ঘরের কুঁজোয় মিশিয়ে দিয়েছিলাম, সেই দিনটাও ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, অমাবস্যার ঠিক আগের দিন। তারপর থেকে এই একই তিথিতে সে বারবার আমার কাছে আসে। আমি যদি প্রতাপগড় ছেড়ে ওই সময় বাইরে কোথাও পালিয়ে যাই, তবু আমার নিস্তার হয় না। আমি যেখানেই যাই না কেন, সেই পিশাচিনী আমার কাছে ঠিক পৌঁছে যায়। কিন্তু কেন? এখনো কি চায় সে তোমার কাছে? জানি না ঠাকুরমশাই। সে শুধু আমায় বলে আমার মামার সম্পত্তি সে আমাকে পাইয়ে দিয়েছে, তাই আমাকে তাকে তার প্রয়োজনীয় জিনিস দিতে হবে। কিন্তু সেটা কি তা কোনোদিনও সে আমায় বলেনি। তবে আমার স্ত্রী দেখেছে প্রতি মাসের কৃষ্ণ চতুর্থী তিথিতে আমার পায়ে নাকি দুটো দাঁতের দাগ ফুটে ওঠে, ঠিক যেমন সাপে কামড়ালে হয় সেই রকম। আমার দিন 3-4 পর সেটা আপনা আপনি মিলিয়ে যায়। তবে জানেন তো ঠাকুরমশাই, আমার আগে কত ভালো স্বাস্থ্য ছিল। নিয়মিত আমি ব্যায়াম করতাম, মুগুর ভাজতাম। কিন্তু সেই ঘটনার পর থেকে আমি ধীরে ধীরে হীনবল হয়ে পড়তে শুরু করি। এখন আমার এমনই অবস্থা, সামান্য ভারী কোনো জিনিস আমি নিজের হাতে তুলতেও পারি না। বেশিক্ষণ দাঁড়াতে হলেও আমার হাত পা থর থর করে কাঁপে। আমি তখন বেশ বুঝতে পেরেছি সেই পিশাচিনীর আসল মতলবখানা কি। প্রতি মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এসে ও কমলাকান্তর শরীর থেকে ধীরে ধীরে প্রাণ রস শোষণ করে নিচ্ছে। এই যে জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে যাওয়া চেহারা,
দুর্বল হয়ে পড়া সবকিছু সেই জন্যই ঘটছে। কিন্তু ওই মূর্খ কমলাকান্ত তার কিছুই আভাস পাচ্ছে না। আমি তখন ওকে কিছু একটা বলতে যাব, ঠিক সেই মুহূর্তেই কমলাকান্ত প্রায় ঝাঁপ দিয়ে এসে পড়ে আমার পায়ের উপর। আমার পা দুটোকে জড়িয়ে ধরে ও কেঁদে কেঁদে বলতে থাকে, ঠাকুরমশাই, দেখুন, যে ভুল আমি করেছি তার জন্য আমি নিতান্তই লজ্জিত, কিন্তু তবুও আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আমি বহু জায়গায় আপনার অনেক নাম শুনেছি, আপনি দয়া করে আমাকে এই পিশাচিনীর হাত থেকে বাঁচান। এভাবে আমি আর বাঁচতে পারছি না। দেখো কমলাকান্ত, তুমি যা করেছো সেটা ভুল নয়, সেটি একটি ঘৃণ্য অপরাধ এবং এটা অবশ্যই শাস্তিযোগ্য। যে মামা মামির সম্পত্তি তুমি এখন ভোগ করছো, সেই মামা মামিকেই তুমি খুন করেছো। তাহলে তুমি সেটাকে ভুল বলো কি করে? এটা তো একটা শাস্তিযোগ্য অপরাধ ছাড়া আর কিছুই আমার মনে হচ্ছে না। তোমার তো এই পিশাচিনীর কাছ থেকে পাওয়া যন্ত্রণার থেকে অনেক বড় শাস্তি পাওনা হওয়া উচিত, তা তুমি জানো না? আমি জানি, আমি সব জানি, তবে একটা কথা আপনাকে জানাই, এই ঘটনার পর থেকে প্রায় 10-12 বছর মোটামুটি চললেও আমি যে সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণের ব্যাপারে অযোগ্য সেটা আমি বুঝতে পারি। তারপর ক্রমে আরও লোভ করতে গিয়ে সেই সমস্ত সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যেতে থাকে। আমার বিয়ে হওয়ার পর আমার স্ত্রীর পরামর্শে কিছুটা রক্ষা করতে পারলেও ধীরে ধীরে আমি তখন সবকিছু হারিয়ে পথের ভিখারিতে পরিণত হয়েছি। ভগবান আমাকে আমার শাস্তি ঠিকই দিয়েছে। আমার মামার ভাই এবং তাদের ছেলেরা আমার থেকে অবশিষ্ট সম্পত্তি একসময় ছিনিয়ে নেয়, আর আমি কপদর্ক শূন্য হয়ে পথের প্রান্তে পড়ে রই। কিন্তু সেই পরিস্থিতি থেকেও যে আমি ঘুরে দাঁড়াবো, আমার শরীর আর সে সায় দেয় না। এখন আমার বয়স প্রায় 50, তবু আমার মনের জোর আছে, কিন্তু শরীরের সামর্থ্য নেই। বড় বাজারের একটা দোকানের কাজ করে আমি যেটুকু অর্থ উপার্জন করি তাতে আমার সংসারটুকু চলে গেলেও সঞ্চয় বলতে কিছুই থাকে না। আর শরীরে অসম্ভব ব্যথা আর জড়তা আমায় ঘিরে ধরেছে, তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। আমি জানি ওই পিশাচিনীর কারণেই আমার আজ এই অবস্থা, তাই আমার বিনীত অনুরোধ, আপনি আমায় বাঁচান। ঠিক আছে কমলাকান্ত, আমি তোমার সাহায্য করব। আমি আমার শক্তি দিয়ে চেষ্টা করব তোমাকে সেই পিশাচিনীর কবল থেকে মুক্ত করতে। তবে তার জন্য আমাকে প্রতাপগড়ে তোমার মামার বাড়ির ভিটায় যেতে হবে, যেখানে একদিন এই মহা পাপ কাজটি হয়েছিল। আমি দেখলাম আমার কথা শুনে কমলাকান্ত যেন হাতে চাঁদ পেল। আমি জানতাম যেদিন কমলাকান্ত আমার কাছে এসেছিল তার ঠিক 2 দিন পরেই কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, যেদিন সেই পিশাচিনীর ওর কাছে আসবার কথা। আমি সেই হিসেব কষেই পরদিন সকাল হলেই কমলাকান্তকে সাথে নিয়ে রওনা দিলাম প্রতাপগড়ের উদ্দেশ্যে। গুপ্তিপাড়া থেকে আরো বেশ খানিকটা পথ যাওয়ার পর রাস্তাটা বাঁক নিল ডান দিকে। আমি বুঝতে পারছিলাম এবার আমরা ক্রমশ গঙ্গার চরের দিকে এগিয়ে যাচ্ছি। সেটাই প্রতাপগড় গ্রাম। আর সেখানে পৌঁছে কমলাকান্ত আমাকে ওদের গ্রামের বিভিন্ন রকমের উল্লেখযোগ্য মন্দিরগুলো দেখাতে দেখাতে এগিয়ে নিয়ে চলল ওর বাড়ির দিকে। আমরা যখন ওর বাড়ি পৌঁছলাম তখন প্রায় দুপুর। ওর স্ত্রী রত্না আমাদের সামনের পুকুর থেকে স্নান করে এসে ভাত খাবার জন্য বলে। এমনিতেই তখন বেলা পড়ে এসেছে, তবে পথশ্রমে যেহেতু বেজায় খিদে পেয়েছিল তাই আমরা সেটাই ঠিক করি। পুকুর পাড়ে যাবার পথে কমলাকান্ত আমায় দেখায়, ঠাকুরমশাই, এই যে চারপাশের বিষয় আশয় দেখছেন, এসবই আমার মামার ছিল। এখন সবই বেহাত হয়ে গেছে, শুধু এই এক চিলতে বাড়িটা পড়ে আছে আমার আর আমার বউয়ের মাথা গোঁজার জন্য।
এই পুকুরটাও এখন আর আমাদের নেই। মামার দাদার ছেলে আমাদের থেকে লিখিয়ে নিয়েছে, তবে এখন এতে নেমে স্নান করলে কেউ কিছু বলে না। আমি কমলাকান্তর মুখের কথা শুনতে থাকলেও চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি তখন বেশ বুঝতে পেরেছি জায়গাটা ভালো নয়। কোনো একটা অশুভ ছায়া ওই সমস্ত সম্পত্তিকে সম্পূর্ণ ঢেকে রেখেছে। ওখানকার কোনো মানুষই যেন ভালো নেই। রোগ, দারিদ্র, অশান্তিতে কোনো না কোনো ভাবে ওখানকার সকলেই জর্জরিত। তবে সেসব কথা কমলাকান্তকে বললে আবার নতুন এক বিপত্তি তৈরি হতে পারে ভেবে আমি ওকে আর কিছু বললাম না। আমার অনুমান যে ভুল নয় সেটা বুঝতে পারলাম সে পুকুরে স্নান করতে নামবার পর। আমি পরিষ্কার বুঝতে পারলাম পুকুরের তলা থেকে দুটো হাত বার করে আমার ডান পাটা চেপে ধরে আমাকে জলের তলায় টেনে নিয়ে যেতে চাইছে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমি নিজেকে রক্ষা করতে সক্ষম ছিলাম। তাই সে তার নিজের লক্ষ্যে সফল হতে না পারলেও আমি মোটামুটি নিশ্চিত হলাম ওই পুকুরকে ঘিরে আশেপাশের যতগুলো পরিবার রয়েছে, যারা সকলেই কমলাকান্তর মামার গাতি, তাদের ওপরেও ওই অশরীরীর একটা ছায়া বিস্তার করে রেখেছে। কেউ সেটা দেখতে পাচ্ছে না। তবে আমি কমলাকান্তকে তখন এই ব্যাপারে কিছু বললাম না, কারণ বললে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। পুকুর থেকে স্নান করে উঠে গামছা দিয়ে গা মুছে যখন আমরা আবার ওদের বসত বাড়িতে ফিরে এলাম, তখন দেখি রত্না আমাদের জন্য সমস্ত রান্নাবান্না করে বাড়ির বাইরের দাওয়ায় সাজিয়ে বসে রয়েছে। আমাদের দেখেই সে দুটো বড় কাঁসার থালায় আমাদের জন্য ভাত বেড়ে দিল। তান্ত্রিক ঠাকুর, আমি আপনার কথা অনেক শুনেছি। আমার বাপের বাড়ি কুসুমপুর গ্রামে। সেখানকার জমিদার নিবারণ রায়চৌধুরীর ছেলেকে ভূতের উপদ্রব থেকে আপনি রক্ষা করেছিলেন। আমি সেই কথা শুনেই ওকে বলেছি একবার আপনার কাছে যেতে। আমার বিশ্বাস ছিল এই সমস্যা থেকে যদি কেউ ওকে উদ্ধার করতে পারে সে একমাত্র আপনি। ঠাকুরমশাই, আপনি আমাদেরকে বাঁচান। এই পিশাচিনী আমাদের শেষ করে দেবে। আর জানেন তো, শুধু আমরাই নই, এখানে সমস্ত বাড়িতে কিছু না কিছু একটা অশান্তি লেগে আছে। কেউ কেউ যেন ভালো নেই। আমার এক বড় পিসিমা বলতেন, বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে নাকি এরকমটা হয়। ওই ভিটে কেউ কখনো ভালো থাকে না ঠাকুরমশাই। কখনো রাতের দিকে যদি পুকুরের দিকে যেতে হয়, আমি দেখেছি একজন সাদা কাপড় পরা অশরীরীকে পুকুরের জলের দিকে তাকিয়ে পুকুর ঘাটের শেষ সিঁড়ির ধাপে দাঁড়িয়ে থাকতে দেখেছি তাকে। আর শুধু আমি নই, ওই বাড়ির রতনের মা, কুন্তলের পিসিমা, এমনকি আমার স্বামীর বড় মামিমার বোন, আমরা তাকে মিষ্টি মামি বলেই ডাকি, সবাই অশরীরীকে দেখেছে। আমরা সেখানে গিয়ে পড়ার কয়েক মুহূর্তের মধ্যে যেন সে হাওয়ায় মিলিয়ে যায়। ধুর, ছাড়ো তো, তোমার যত আজে বাজে কথা। বুঝলেন ঠাকুর মশাই, আমি আমার মামার কাছে শুনেছিলাম মামার এক জেঠিমা নাকি সকালবেলা প্রাতকৃত করতে গিয়ে ওই পুকুরে ডুবে মারা যান। সারাদিন বাড়িতে খোঁজ পড়ে গেলেও কেউ তার খোঁজ পায় না। বয়স হয়ে যাওয়ার কারণে এমনিতেই তিনি একটু খিটখিটে হয়ে গিয়েছিলেন। মাথারও কিঞ্চিত ব্যাম হয়েছিল। সবাইকে যখন তখন যা তা কথা শুনিয়ে দিতেন। তাই বাড়ির লোকেরা ওনাকে খুঁজে না পাওয়ায় বিশেষ আগ্রহ না দেখালেও যখন দুপুরবেলা পর্যন্ত তিনি ফিরে আসেন না, তখন সকলে একটু চিন্তিত হয়ে ওঠে। অবশেষে সন্ধ্যের মুখোমুখি ওনার জল খেয়ে ফুলে ওঠা দেহটা ভেসে ওঠে পুকুরের জলে।
ততক্ষণে সবাই বুঝতে পারে আসল ঘটনাটা। কমলাকান্ত কি বুঝেছিল তা আমি জানি না, কিন্তু আমি বেশ বুঝতে পারি আসল সমস্যাটা ঠিক কোথায়। অপঘাতে মৃত্যু হওয়ার কারণে কমলাকান্তের মামার জেঠিমা মুক্তি লাভ করেনি। সম্ভবত তার শ্রাদ্ধ শান্তির কাজও সেভাবে হয়নি। সেই প্রেত হয়ে রয়ে গেছে ওই পুকুরের পাড়ে, যার কারণেই ওখানে বাড়িতে সকলের মধ্যে এত অসুখ অশান্তি। ঠাকুরমশাই, সে তো না হয় বুঝলাম, কিন্তু কমলাকান্তকে যে পিশাচিনী সেই অভিশপ্ত তরল দিয়েছিল, এই কমলাকান্তের মামার জেঠিমাই, সেটা যে ঠিক বুঝতে পারলাম না। আমি নিজেও তখন সেটা নিশ্চিত ছিলাম না, আর সেটা নিশ্চিত করবার জন্য আমি সেদিন রাত্রে এগিয়ে গেলাম সেই পুকুর পাড়ে। কমলাকান্ত তখন ওর ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। আমার সঙ্গে গেল শুধু রত্না। আমার ক্রিয়ার জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো রত্নাই আমায় জোগাড় করে এনে দেয়। রাত তখন প্রায় দ্বিপ্রহর। রত্নাকে সাথে করে আমি গিয়ে পৌঁছালাম সেই পুকুরের ঘাটে। রত্নার ব্যবস্থা করে আনা মেটে সিঁদুর দিয়ে পুকুরের পাড়ের পশ্চিম কোণে একটা পিশাচ যন্ত্র এঁকে তার ওপরে 3টে বেলকাঠের টুকরোকে ত্রিভুজের মতো আকারে রাখলাম। তারপর তার মধ্যে কিছুটা কালো তিল আর কালো সর্ষে দিয়ে একটা লাল চেলি দিয়ে সমস্ত কাঠের টুকরোগুলো ঢেকে দিলাম। তারপর সেই ত্রিভুজের 3 কোণে 3টে শোল মাছ রেখে ধারালো লোহার শলাকা দিয়ে তাদেরকে গেঁথে মাটিতে পুঁতে দিলাম। আমি জানতাম শোল মাছ পিশাচিনীদের অত্যন্ত প্রিয়। ওই লোভে পুকুরের মধ্যে যদি সত্যিই কোনো পিশাচিনী থেকে থাকে, তবে সে নিশ্চয়ই উঠে আসবে। এই ভেবে সেই লাল চেলিকে ঘিরে শ্মশান থেকে নিয়ে আসা চিতাভস্য দিয়ে একটা বেষ্টনী তৈরি করলাম। করে যেই না মাত্র পিশাচ আবাহন মন্ত্র পাঠ করেছি, ঠিক তখনই পুকুরের ওপারে একটা বড় পাকুর গাছ থেকে একটা ডাল হুড়মুড় করে ভেঙে পড়লো পুকুরের জলে। আমার তখন বুঝতে বাকি নেই এই জলের ভিতর নিশ্চয়ই কোনো পিশাচিনী আছে, আর সে আমার ডাকে সাড়া দিয়েছে। হে, তুই কে? বল, তুই আমায় কেন ডাকছিস? তুই কে? আমি যেই হই, তাতে তোর কি? তোর কারণে এখানে সকলের এত দুঃখ। তুই এদের ছেড়ে চলে যা, এদের মুক্তি দে। আমি জানি এরা তোরই পরবর্তী প্রজন্ম। এদের ক্ষতি করে তোর কি লাভ? আমার কোনো লাভ নেই, কিন্তু ওদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না। ওরা যেমন আমাকে মেরেছিল, তেমনি আমি ওদের দিলে দিলে কষ্ট দিয়ে মারব। ওরা তোকে খুন করেছিল? করেছিলই তো। ওরাই তো আমাকে খুন করে রাত্রে ওই পুকুরে ফেলে দিয়েছিল। আর সবাই এমন একটা মুকুট ছিল যেন কেউ কিছুই জানে না। আমি তাই ওদের সবাইকে শেষ করে দেব। এই বাড়ির কোনো বউকে আমি শান্তিতে থাকতে দেব না। যদি কেউ তোর সঙ্গে কোনো অন্যায় করে, তার জন্য তারা নিশ্চিতভাবে দোষী ছিল, আর তাদের যোগ্য শাস্তিও তারা পেয়েছে। কিন্তু এখনকার প্রজন্ম, কমলাকান্ত, রত্না বা ওদের অন্যান্য মামাতো ভাই আর তাদের বউরা, তারা তো তোর কোনো ক্ষতি করেনি। তাহলে তুই ওদের কষ্ট দিচ্ছিস কেন? আমি তোকে সাবধান করছি, যে অন্যায় ওদের পূর্বপুরুষরা করেছিল তার শাস্তি তুই ওদের দিস না, ওদের ছেড়ে দে। না, কিছুতেই না।
ছাড়বো না। আমাকে খুন করার শাস্তি ওদের পেতেই হবে, পেতেই হবে। আর তার আগে আমি তোকে মারবো। বুঝলে কিশোরী, এই কথা বলে যে মুহূর্তে সেই পিশাচিনী আমার দিকে ছুটে আসতে গেল, আমি তখনই আমার হাতে ধরা আমার সাধন কাষ্ঠটা ছুঁড়ে মারি তার দিকে। আর সেটার সঙ্গে আঘাত লাগবার সাথে সাথেই সেই পিশাচিনী ছিটকে গিয়ে পড়ে পুকুরের উল্টো দিকের পাড়ে। তখন তার সে কি বীভৎস রাগ, আমার উপর সে চিৎকার করে ওঠে, আমাকে তুই কিছুতেই আটকায় রাখতে পারবি না। যদি দরকার পড়ে তাহলে ওদের আগে আমি তোকে শেষ করব। আমার লক্ষ্য, আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকেই শেষ করব। যেমনটা তুই সেই কাপালিক ঠাকুরকে শেষ করে দিয়েছিলি, তাই না? ও আমায় বন্দি করতে চেয়েছিল, আমাকে ওর দাসী বানিয়ে নিজের কার্য সিদ্ধি করতে চেয়েছিল ওই শয়তান কাপালি। আমি সে কথা জানতে পারার পরে ঘাড় মটকে ওকে শেষ করে দিই। আর এবার তোর পালা। বেশ, তবে তাই হোক, দেখি তোর কত ক্ষমতা। তবে একটা কথা জেনে রাখ, এই কাপালিক চেয়েছিল তোকে বন্দি বানিয়ে ওর কার্যসিদ্ধি করতে, আর আমি তোকে এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি দিতে চাই। এবার তোকে নির্বাচন করতে হবে, তুই কি চাস? এই পিশাচবেদী রচনা করে আমাকে ডেকে এনে আমায় তুই মুক্তি দিবি? ও তো পিশাচবেদী, আমাকে বন্দি করার জন্য তুই ওটা বানিয়েছিস। বল, আমি কি ভুল বলছি? তোর কথা একদম সঠিক। একথা ঠিক যে আমি পিশাচ যন্ত্র রচনা করে তোকে ডেকেছি, কিন্তু এটা না করলে তুই আসতিস না। এবার দেখ আমি কি করি। আদিশক্তি মহামায়ার চরণে আশ্রয় নেবার একটা সুযোগ আমি তোকে দিয়েছি। আমি তোকে আদেশ করছি, মন থেকে প্রতিহিংসা ঝেড়ে ফেল। তুই এই পিশাচ জনিতে কতটা কষ্টে রয়েছিস আর কেউ না জানলেও আমি জানি। মুক্তির দ্বার তোর জন্য উন্মোচিত। তুই তোর পিশাচ সত্তা ছেড়ে মহামায়ার চরণে আশ্রয় নে, তাতেই তোর জীবনের মুক্তি ঘটবে। এই বলে পুকুর থেকে এক ঘটি জল তুলে এনে আমি তাতে সপ্ত সিন্ধুকে আবাহন করে সেই জল ঢেলে দিলাম সেই বেলপাতার বেদির উপর। তখনই দেখতে পেলাম পুকুর থেকে একটা উজ্জ্বল নীল আলোক রশ্মি এসে সরাসরি প্রবেশ করলো সেই বেদির মধ্যে। আমি বুঝলাম সেই প্রেত মুক্তি লাভ করেছে, আর প্রতাপগড়ের মানুষের জন্য বিষ বাষ্প নিয়ে সে ফিরে আসবে না। তারপর সমস্ত যন্ত্রটা সেই লাল চেলির পুটলিতে বেঁধে আমি রত্নার হাতে দিয়ে বললাম সেটাকে পুকুরের জলের নিচে নরম মাটির মধ্যে পুঁতে দিয়ে আসতে, যাতে করে ওই পিশাচ আর কোনো দিন ফিরে না আসে। মুক্তির পবিত্র আনন্দের স্বাদ একবার যে পেয়েছে সে আর কখনোই ফিরে আসবে না এই ধরাধামে। কিন্তু সেই কাপালিকের মতো ভণ্ড কোনো সাধক যেন তার কোনো অপপ্রয়োগ করতে না পারে, সেই জন্যই এই ব্যবস্থা। আর তারপর আমরা ফিরে এলাম কমলাকান্তর বাড়ি। ঠাকুরমশাই, এসে তো বুঝলাম এই পিশাচিনীর মুক্তির কথা, কিন্তু কমলাকান্ত প্রতি বছর আপনার কাছে কেন আসে সেটা যে বুঝলাম না। ওই পিশাচিনী যদি মুক্তি লাভ করে গিয়ে থাকে তাহলে তো ওদের আর কোনো সমস্যা থাকার কথাই নয়। সেটা তো ঠিকই কথা কিশোরী, কিন্তু পাপ যে বাপকে ছাড়ে না ভাই। পিশাচিনী মুক্তি পেলেও কমলাকান্ত নিজে যে অপরাধ করেছিল ওর মামা মামিকে খুন করে, তার শাস্তি যাবে কোথায়? আর ওই ওর মামির অসম্পূর্ণ অভিশাপ মনের রাগ
মুখে ফুটে উঠতে না পারলেও তার ফল তো বাবা ফলবেই। তার কয়েকদিনের পর থেকেই কমলাকান্তর একটা অদ্ভুত রোগ দেখা দেয়। সারা দেহে শুরু হয় আগুনের মতো প্রদাহ। দিনটা ছিল ওই সংক্রান্তির দিন, কার্তিক পুজো। তারপর থেকে কমলাকান্তর ডাক্তার বৈদ্য অনেক করলেও যখন কোনো কিছুতেই কোনো সাড়া আর পেল না, তখন সে বুঝতে পারে এটা তার করা সেই অপরাধেরই প্রায়শ্চিত্ত মাত্র। আর সেই থেকেই মুক্তির জন্য সে প্রতি বছর এই সংক্রান্তির দিন আমার কাছে আসে রোগ নিরাময়ের উপায় খুঁজতে। কিন্তু এ ব্যাপারে আমারও যে কিছু করার নেই। ও তো নিজের কৃতকর্মের ফল ভোগ করছে মাত্র। এটা স্বয়ং বিধাতা নির্দিষ্ট। এই ব্যাপারে কিছু করা আমার পক্ষে অসম্ভব। সে তো না হয় বুঝলাম ঠাকুর মশাই, কিন্তু আজ কমলাকান্ত আপনার এই ঘর থেকে গেলেন কিভাবে? আমরা তো তাকে দেখতে পাইনি। সেটা তো ঠিক বুঝলাম না। যাতায়াতের জন্য দরজার প্রয়োজন তার পড়তো বছর 5 আগে পর্যন্ত। ওই 5 বছর আগেই কমলাকান্ত মারা যায়। কিন্তু এখনো তার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ না হওয়ায় তার পুনর্জন্ম হয়নি। তাই এত বছরের অভ্যাস মতো শেষ 5 বছরও ও আমার কাছে আসছে, আর আমি যথারীতি ওকে একই কথা বলে ফেরত পাঠিয়ে দিচ্ছি। তবে আগের থেকে পার্থক্য শুধু একটাই, এখন আর ওর যাতায়াতের জন্য দরজার প্রয়োজন হয় না, বুঝলে? ঠাকুর মশাই কি বলতে চাইছেন সেটা আমরা বিলক্ষণ বুঝতে পেরেছি। তবে আর এ ব্যাপারে কথা বাড়ালাম না। আমাদের এমনিতেও তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাই চুপচাপ উঠে পড়লাম ঠাকুর মশাইয়ের ঘর থেকে। এবার আমাদের বাড়ি যেতে হবে। তবে আমরা আবার ফিরে আসব, আবার কোনো একটা ছুটির দিন দেখে, আমাদের ঠাকুর মশাইয়ের থেকে ওনার জীবনের আরো এরকমই আরো কত অজানা গল্প শুনতে। প্রতিটা গল্প শুনেই আমরা চমকিত হই, রোমাঞ্চে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। প্রতিবারই মনে হয় জানি না এরকম কত অভিজ্ঞতা ঠাকুর মশাইয়ের ঝুলিতে জমা হয়ে রয়েছে। তাই আমাদের এখানে আসার কোনো শেষ নেই। তবে আজকে আমাদের উঠতে হবে, তাই আজকের জন্য আপাতত বিদায়। হাতে আমাদের ছাতাগুলো নিয়ে আমরা নেমে পড়লাম রাস্তায়। আপাতত আমাদের গন্তব্য আমাদের নিজেদের বাড়ি।